আসসালামু আলাইকুম, স্বাগত লগবুকে। আশা করি সবাই ভালো আছেন। শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের সৌজন্যবোধ কিছু ক্ষেত্রে একটু বেশি। এখন যেহেতু শীতকাল চলতেছে, সবাই কম বেশি বিভিন্ন শাকসবজি চাষ করছে। তো আমাদের যারা প্রতিবেশী আছে ওনারাও আমাদের সাথে সেগুলো শেয়ার করে, আমরাও ওনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমাদের প্রতিবেশীরা কিছু কিছু জিনিস আমাদেরকে দিছে, সেটা দিয়েই আজকে সন্ধ্যার নাস্তাটা করব। আশা করি সবাই সাথে থাকবেন। অনেকদিন থেকেই আলুর শাক খাইতে খুব ইচ্ছা করতেছিল। আমি সরাসরি কখনো আলুর শাক তুলি নাই। তো আজকে যখন ছাদে গেছি, ছাদ থেকে দেখি বাড়ির পেছনে যে আলুর ক্ষেত আছে, সেই ক্ষেত থেকে ক্ষেত মালিক আলু তুলতেছে। তো ওনাদের যেহেতু আলুর গাছগুলো আসলে কোনো কাজে লাগবে না, দেখতেই পাচ্ছেন ছাগলকে খাওয়াচ্ছে, তো সাদিয়াকে নিয়ে ভাবলাম যে আলুর শাকগুলো তুলতে যাব। প্রতিবেশী এক খালাম্মা, উনি আম্মাকে বলছিল আম্মার যদি কোনো কিছু খাইতে ইচ্ছা করে বা কোনো সবজি প্রয়োজন হয় তাহলে যেন ওই খালাম্মাকে বলে, উনি ওনার ক্ষেত থেকে তুলে আম্মাকে দিবেন। আম্মাকে আজকে বলতেছিলাম যে খুব বেশি পাকোড়া খাইতে ইচ্ছা করতেছে বাঁধাকপি আর ফুলকপির। এই জন্য আম্মা ওনাকে বলছে, উনি ক্ষেত থেকে তুলে দিছে। যদিও আরো বেশি বললে আরো বেশি দিত, কিন্তু আমাদের যেহেতু বেশি লাগবে না, তাই একটা বাঁধাকপি আর একটা ফুলকপি তুলে বাসায় রেখে আসছি, একটু পরে গিয়ে প্রসেস করব। আমি সরাসরি জীবনেও কোনোদিন আলুর শাক তুলি নাই। আমি যখন প্রথম আলুর শাক তুলতে আসলাম আজকে, আমি একটা একটা করে আলুর শাক তুলতেছিলাম। তো একজন আমাকে পরামর্শ দিল যে একটা একটা করে না তুলে বেশি করে একবারে তুলে নিয়ে যাই, যেগুলা কচি সেগুলা বাসা গিয়ে বাছবো। তো এখন আমাদের প্রায় আলুর শাক তোলা কমপ্লিট। এখন এই আলুর শাক নিয়ে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে সাদিয়া ছোট্ট একটা আলু কুড়ে পাইছে। তো ওকে বলতেছিলাম তুই এটা একা ভর্তা করে খেয়ে ফেলিস। ক্ষেত থেকে যিনি আলু তুলতেছিলেন উনি সম্পর্কে নানি হচ্ছেন। তো উনি যাওয়ার আগে আমাকে বললেন যে আমি যেন সাদিয়ার হাতে একটা পলিথিনের ব্যাগ পাঠায় দিই। আমি প্রথমে বুঝতে পারি নাই যে কেন। ব্যাপারটা আসলে পরে বুঝতে পারছি। আগেই বলছিলাম যে ফুলকপি বাঁধাকপি নিয়ে আসছি, এগুলো হচ্ছে সেই ফুলকপি বাঁধাকপি। আহ বেশ বড় বড় আর একদম তাজা। একটু আগেই আমি এগুলো তুলছি। আর এই আলুর শাকটা তো এখনই তুলে নিয়ে আসলাম। এইদিকে আমি আফনানকে আম্মার কাছে রেখে গেছিলাম। আমি তো ভাবতেছিলাম যে ও হয়তো অনেক কান্নাকাটি করতেছে। যাক, ওকে দেখে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, যে ও এখন নিজের মতো খেলতেছে, কান্নাকাটি কিছু করে নাই। আর এদিকে সাদিয়া ওই যে পলিথিনের ব্যাগ নিয়ে গেল। আফনান ইদানিং এমন হয়ে গেছে যে ও আমাকে ছাড়া আসলে এক মুহূর্ত থাকতে চায় না। সব সময় আমাকে ওর আশেপাশে থাকতে হবে। আর আমার খারাপও লাগে যে আমি আসলে আফনানের জন্য কিছু করতেই পারি না, সব কাজ আম্মাকেই করতে হয়। এদিকে সাদিয়া আসছে। সাদিয়ার হাতে দেখতে পাচ্ছি যে অনেকগুলা আলু। আমি আসলে চিন্তাও করি নাই যে উনি এতগুলো আলু দিবে। মিনিমাম এখানে 6 থেকে 7 কেজি আলু আছে। আর মানুষের এই ধরনের ভালোবাসা পাইতে আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। আর সাদিয়া সবগুলো এক জায়গায় জমাচ্ছে। জমানোর পরে আমাকে বলতেছিল যে কখন আমি কি শুরু করব, কারণ মাগরিবের আজানের পর পরেই ওর প্রাইভেট পড়তে যাইতে হবে। তো এর মধ্যে যদি সবকিছু করতে পারি তাহলে সবাই মিলে একসাথে খাইতে পারবো। আমি ওকে বললাম যে সমস্যা নাই, তুই প্রাইভেটে গেলেও খাবার দাবার হলে আমি তোকে ডাকে খাওয়াবো, তুই চাইলে যাইতে পারিস। ফুলকপিটা কাটার জন্য মাত্র হাতে নিছি, শুরুও করছি কাটা। এর মধ্যেই আফনান কান্না শুরু করছে, বাধ্য হয়েই ওকে নিতে গেলাম। আসলে ও ইদানিং একটু অসুস্থ, কিছুই খাওয়া দাওয়া করতেছে না তেমন। আর ক্ষুধার্ত তো, এই জন্য খুব বেশি মেজাজটা চিড়চিড়া হয়ে আছে। আমার মায়ের যে মানসিক এবং শারীরিক অবস্থা, এই অবস্থায় আমারই আসলে উচিত আমার মায়ের কাজে সাহায্য করা, আমার মায়ের খেয়াল রাখা, আমার মায়ের যত্ন নেওয়া। কিন্তু এই কাজটা আমি আসলে আফনানের জন্য করতে পারি না। উল্টা আমার মাই এই সকল কাজ আমার জন্য করে। আসলে সন্তান হিসেবে এটা আমার ব্যর্থতা। তারপরেও একটা দিকে শান্তি লাগে যে আমার মা কখনো কোনো বিষয় নিয়ে আসলে অভিযোগ করে না। অন্য কেউ হলে নিশ্চিত অভিযোগ করত। যাই হোক,
এইদিকে আলু শাকগুলোও বাছা হয়ে গেল। আম্মা বলতেছিল যে ছাদের উপর থেকে কাঁচামরিচ যাতে নিয়ে আসি। আর এই কাঁচামরিচগুলা এত ঝাল, বলার মতো না। কয়েকটা কাঁচামরিচ দিয়েই আসলে একটা তরকারি হয়ে যাবে, এইরকম ঝাল। এদিকে বন্যা আসছে, চোরের মতো দাঁড়া হয়ে আছে। বললাম যে পড়া সব কমপ্লিট করছে কিনা, আমি জানি কমপ্লিট করে নাই। তারপরেও ঢং দেখায় বলতেছে যে বাসায় যাচ্ছে বই নিয়ে আসতে, পড়তে বসবে। এইদিকে আম্মা আম্মার মতো সবকিছু কেটে কমপ্লিট করে রাখছে। এখন শুধুমাত্র আমাকে বলতেছে যে কোনটা কতটুকু পরিমাণে দিব। তো এখানে বাঁধাকপির পাকোড়া করা হচ্ছে, তারপর ফুলকপির পাকোড়া করা হচ্ছে। আর ব্রয়লার মুরগি যেহেতু আমি ছাড়া তেমন কেউ খায় না, বলতে আব্বা খায় কিন্তু খুব কম। আম্মা তো মুখেও তোলে না। তো কয়েকটা হাড়হাড্ডি ছিল, সেগুলো দিয়েই আসলে চিকেন ফ্রাইয়ের মতো বানাবো। তো আম্মাকে মাখতে বললাম। আমরা মাটির চুলায় দিনের বেলা ছাড়া রান্না করি না। আজকে সব কিছু রেডি করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে যেহেতু কোনো আলোর ব্যবস্থা নাই, তাই এখানে টর্চ লাইট দিয়ে দেখানো হচ্ছিল। আর এদিকে বন্যার লাইটের সাইজ নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম, বিশাল এক লাইট ধরে থাক। ভাসতে ভাসতেই গরম গরম আব্বা খাচ্ছে, কারণ আব্বা মসজিদে নামাজ পড়তে যাবে। আমি যেহেতু এখানে কোনো রেসিপি শেয়ার করতেছি না, তাই একবারে সব কিছু ভাজার পরে কেমন হয়েছে সেটা শেয়ার করলাম। আর এই যে বন্যা, সাদিয়া আসছে, এজাজ আমার মামাতো ভাই, ও আসছে। আর ওদের দেখেই মনে হচ্ছিল যে খুব মজা হয়েছে। আর আমার ছেলেও আজকে ফুলকপির পাকোড়াটা বেশ পছন্দ করছে, অনেক দিন থেকে কিছু খায় নাই। আজকে ওর খাওয়া দেখে বেশ ভালোই লাগতেছিল। ওর যে আসলে কত খাইতে ইচ্ছা করছে আমি আসলে বুঝতে পারি নাই, বারবার শুধু খাবারগুলা ধরার জন্য যাচ্ছিল। তা আমি একটু তুলে মুখে দিলাম, তারপরে ও নিজের হাত দিয়েই খাবে। আজকে থেকে একটা জিনিস খেয়াল করতেছি যে ও নিজের হাত দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে। আপনাদের একটা খুব পজিটিভ দিক আছে, ও যদি কারো কোনো কিছু শুনে বা কারো কোনো কিছু দেখে, খুব বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা অ্যাডপ্ট করতে পারে। সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। ও ভালোভাবেই শিখতে থাকুক, বড় হতে থাকুক। আল্লাহর কাছে আমার সন্তানদের জন্য আসলে একটাই চাওয়া, আমার সন্তানেরা যেন নেককার হয়, ইমানদার হয়। আল্লাহ যেন ওদেরকে নেককার হিসেবে কবুল করে নেয়। এই দুনিয়া এবং আখিরাতে তারা যেন সুখ শান্তি এবং কল্যাণ লাভ করে, এবং অন্যের জন্য যেন ভালো কিছু করতে পারে, আর সবসময় যেন সততা বজায় রাখতে পারে, সত্যি কথা বলতে পারে। যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।